কোহিনূর, কলমে লাবণ্য ইয়াসমিন। পর্ব 16। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া। অধরা ভয়ে পিছিয়ে আসলো। জুবায়ের ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। ছেলেটার হঠাৎ এমন পরিবর্তন নিয়ে ও বেশ চিন্তিত। মনে হলো আবার কিছু হয়ে যায়নি তো। কথাটা ভেবে ও ঢোক গিলল। কতবার নিষেধ করেছিল বাইরের কিছু না খেতে। এই পেটুক ছেলেটা হয়তো দুমদাম খেয়ে নিয়েছে। অধরার গলা শুকিয়ে যাচ্ছে। গুটিসুটি হয়ে বিছানার এক কোণে বসে পড়ল। জুবায়ের লাফ দিয়ে বিছানায় গিয়ে বসতেই অধরা কেঁপে উঠল। ভাবল দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু হলো না। ততক্ষণে জুবায়ের ওকে ঝট করে বিছানায় ফেলে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে। অধরার ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। কয়েক মুহূর্ত পর হঠাৎ উষ্ণ উষ্ণ অধরের ছোঁয়া ললাটে পেতেই অধরা চোখ খুলে ফেলল। জুবায়ের ওর মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অধরার ভয়ানক মেজাজ খারাপ হলো। এমনি ডায়েরি পড়ে মাথা আউলে গেছে তার। মধ্যে ছেলেটা এসে বেয়াদবি করছে। ফাজিল ছেলে। অধরা তাতে দাঁত চেপে ধরে উঠতে চাইল, কিন্তু জুবায়ের দিল না। ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। ঝকঝকে খঞ্জরটা তুলে অধরার কপাল থেকে শুরু করে গাল পর্যন্ত আলতো ছোঁয়া দিয়ে ফিস ফিস করে বলল, আমি ডাকাতি করতে এসেছি। ভালোবাসা দিবে কিনা বলো। অবশ্য বউ আমার, সেহেতু বউয়ের ভালোবাসা না দিলেও তা আমার। মোট কথা বউয়ের সব কিছু আমার। জুবায়েরের কথা শুনে অধরা জ্বলে উঠল। সিরিয়াস সময়ে এই ছেলেটা এসেছে মজা করতে। অধরা এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, জুহি আছে না, ওর কাছে গিয়ে ডাকাতি করেন। বেচারির প্রেমে পড়ে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গিয়েছিলেন। আপনাদের বংশে আছে তো বউ রেখে সুন্দরীদের পেছনে ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়া। পড়লাম আপনার গোষ্ঠীর এক প্রেমিকের কাহিনী, সবগুলো এক। জুবায়ের খঞ্জরটা ফেলে দিয়ে উঠে বসল। মুখটা করুণ করে বলল, মৃত মানুষকে নিয়ে কিছু বলতে হয় না। তাছাড়া আমরা জানি না কি হয়েছিল, তখন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে ফেলতাম। সরি বউ। অধরা উঠে বসল। ওড়নাটা ঠিক করে বলল, ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে কোনো ঝামেলা করতে চাই না। আপনার মাথায় সমস্যা সে আমি অজানা নেই। এবার ডায়েরিটা দেখুন। এখান থেকে জেনেছি আপনাদের বংশে কোহিনূরের ঝামেলাটা কিভাবে ঢুকেছিল। সবটা ছিল একটা মহিলার উচ্চ আকাঙ্ক্ষার ফল। উচ্চ আকাঙ্ক্ষা ভালো, তবে নিয়মের বাইরে গিয়ে না। এই ভদ্রমহিলা একজন মানুষকে পাওয়ার জন্য কালো জাদু করে ফেলল। কি জঘন্য তার মেন্টালিটি। জুবায়ের ভ্রুকুচকে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। ওনাকে খারাপ বলো না। আচ্ছা, ডায়েরি পেলে কিভাবে? বিস্তারিত বলবে কি লেখা আছে? অধরা জুবায়েরকে মোটামুটি গুছিয়ে সবটা বলে দিল। দাদু বলেছিল কাউকে না বলতে, কিন্তু অধরা সেটা পারল না। তাছাড়া জুবায়েরের থেকে লুকিয়ে রেখে বিশেষ কোনো সুবিধা হতো না। সব শুনে জুবায়েরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বলল, অনেক প্রশ্ন, কিন্তু পরিষ্কার হয়নি। তুমি ভাবো, এখানে কোহিনূরের জন্ম নিয়ে কোনো কথা উল্লেখ নেই। বলা হয়েছে পাথর মানবীর কথা। ধরো কোহিনূরের জন্ম কখন কিভাবে হবে, কিভাবে পাথরের ক্ষমতা ফিরবে, কিছুই উল্লেখ নেই। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মেয়েটার রক্তে পাথর প্রাণ ফিরে পাবে। এসব কালো জাদু খুবই ভয়ঙ্কর জিনিস। সাহায্য করার নামে সব কিছু কেড়ে নিতে উস্তাদ। আপনাদের বংশের মেয়েদের জন্য খারাপ লাগছে। একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়নি। ডায়েরিতে লেখা ছিল মানব নিষিদ্ধ, মানবী হবে তারা। যদি মানব নিষিদ্ধ হয়ে থাকে
তাহলে আপনার ফুপাকে, আপনার ফুপির কার সঙ্গে বিয়ে হয়েছে? উনি মানুষ তো? অধরা উত্তেজিত হয়ে পড়েছে। সত্যি বলতে এই কথাটা ওর আগে মাথায় আসেনি, এখন হঠাৎ খেয়াল হলো। জুবাইয়ের ডায়েরি নিয়ে সেই লাইনটা কয়েকবার উচ্চারণ করে বলল, এই ফুপাকে আমার বেশ সন্দেহজনক লাগে, আগেই বলেছিলাম। আর যাই হোক, ভদ্রলোক কিছুতেই মানুষ না, হয় জিন নয়তো পিশাচ, নয়তো এই কোহিনূরের সঙ্গে জড়িত কোনো রহস্যময় চরিত্র। অধরা কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, বাদ দিন, পরে দেখা যাবে। আগে বলুন, উকিলের সঙ্গে কথা হয়েছে? সব ঠিকঠাক আছে? নোটিশ পাঠানোর ব্যবস্থাও করেছি, আশা করি কোনো ঝামেলা হবে না। ভাইয়ার সঙ্গে কথা বলা জরুরি, ও হয়তো আমার মতো ভুল করেছে। আরমান ফারুকী যে আমাদের বাবা না, এটা ও জানে না। অধরা বিরক্ত হলো জুবাইয়ের কথা শুনে, নাক মুখ কুঁচকে বলল, একদম ওকে কিছু বলবেন না, ও না জানলেও অসুবিধা নেই। ক্ষতি আপনার হবে, ওর না। আরমান ফারুকী ওকে বিশেষ কোনো কাজের ব্যবহার করছে, তাই ওকে এতটা কদর করে। ও ওর মতোই থাক, সময় হলে সব প্রকাশ পাবে। খেয়েছেন রাতে? জুবাইয়ের ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। মুখটা করুণ করে বলল, তুমিই তো বললে তোমার হাতের খাবার ছাড়া খাওয়া যাবে না, তাহলে এখন বলছো কেন? অপেক্ষা করুন, আমি যাচ্ছি। ধন্যবাদ কথা শোনার জন্য। বিপদ ঘাপটি মেরে আছে, যখন তখন হামলে পড়বে, সাবধানের মার নেই। জুবাইরের চোখ বন্ধ করে বলল, বুঝলাম ম্যাম। তুমি দেখেছ আমার সঙ্গে থেকে তোমার কেমন বুদ্ধি বেড়েছে? অধরা ভ্রু কুঁচকে ফেলল। গুরুত্বপূর্ণ কথার মধ্যে কী সব বলছে। বিরক্ত হয়ে বলল, কেমন বুদ্ধি জানা আছে? আচ্ছা বলুন তো, আপনার ভাইয়ের সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল আমাদের বিয়ের মাস খানেক আগে। ওনার ভাষায় আমাকে দেখে ওনার চোখের অ্যান্টেনা নড়ে গিয়েছিল। পাশ খেয়ে নিজে না বিয়ে করে আপনার সঙ্গে কেন বিয়ে দিলেন? উনি নিজের বিয়ের প্রস্তাব দিতে পারতেন। প্রশ্ন জাগে না আপনার মনে? অধরার কথা শুনে জুবাইরের ভীষণ মন খারাপ হলো, রাগও হলো। দাঁতে দাঁত চেপে বলল, তোমার কি এখন আফসোস হচ্ছে আমি বর হিসেবে দেখতে খারাপ, নাকি তোমার অন্য কিছুতে সমস্যা? ভাইয়ের সঙ্গে তুমি জীবনে আর কথা বলবে না, আমার পছন্দ না তুমি বাইরের লোকদের সঙ্গে আলাপচারিতা করো। বোকা বোকা কথা বলবেন না, আমি বিষয়টাকে ওরকমভাবে ভাবিনি। আমি শুধুমাত্র বলতে চেয়েছি, লোকটা নিজের পছন্দের মেয়েকে কারণ ছাড়া হাতছাড়া কেন করলেন? নিজেও বিয়ে করতে পারতেন, নিশ্চয়ই কারণ আছে। আপনার ভাইয়ের মধ্যে ঘাবলা আছে, ওকে নিয়ে কোনো কথা হবে না। আমার কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছে, খেতে দিবে নাকি বাইরে গিয়ে তুম করে খেয়ে আসবো? অধরা বিরক্ত হয়ে বেরিয়ে আসলো। এই ছেলেটা এতদিন বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এখন জেলাস ফিল করছে, যেটা একদম বিরক্তিকর। রহস্য উদ্ধারে মন নেই, আছে বউ হারিয়ে যাবে সেই চিন্তা নিয়ে। অধরা কথাগুলো বিড়বিড় করতে করতে রান্নাঘরে গিয়ে হাজির হলো। রাতের ডিনার রেডি হয়েছে বেশ কিছুক্ষণ আগে। জুবাইরকে হয়তো এখনই ডাকা হবে। অধরা একটা কাজের মেয়ের সাহায্য নিয়ে দ্রুত কয়েকটা রুটি আর ফ্রিজ থেকে মাংস বের করে রান্না বসিয়ে দিল। মাংস নেওয়ার সময় চিকেন নাকি শিওর হয়ে নিল। এই বাড়ির যে অবস্থা, দেখা গেল ফ্রিজে চিকেনের বদলে মানুষের হাত পা রেখে দিয়েছে। কিছুই অস্বাভাবিক না। আধা ঘন্টার মধ্যে ওর রান্না শেষ হলো। দ্রুত খাবার নিয়ে উপরে আসার সময় দাদু ওর রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে পড়ল। অধরা চমকে উঠেছে, তবে সেটা বুঝতে দিল না। ওষ্ঠে হাসি এনে বলল, কিছু বলবেন?
বাড়িতে এত লোকজন থাকতে তুমি রান্না করছো, বিষয়টা ভাবাচ্ছে আমাকে। অধরা ঢোক গিলে বলল, জানেন তো দাদু, খুব শখ জেগেছে। বরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, বরের সেবা যত্ন করব, আম্মুরা যেমন করে আর কি। বাঙালি মেয়েরা তো এমনিই করে, তাই না দাদু? বেশ ভালো, কিন্তু কেমন জানি লাগছে। আচ্ছা খাও। অধরা অনুমতি পেয়ে আর অপেক্ষা করলো না, দ্রুত উপরে উঠে গেল। অন্যদিকে রান্নাঘরের পাশ থেকে একজন ওর দিকে লাল লাল চোখে চোখে তাকিয়ে আছে, সেটাও দেখতে পেল না। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। পাশে জুবাইর ঘুমিয়ে আছে। অধরার কিছুতেই ঘুম আসছে না। পেটের ডান সাইডে চিনচিন করে ব্যথা করছে। একটু হাঁটতে পারলে হয়তো ভালো লাগবে। কথাটা ভেবে ও চুপচাপ জুবাইরের পাশ থেকে উঠে আসলো। ছেলেটার ঘুম বেশ গভীর। অধরা দরজা খুলে বাইরে পা রাখতেই খেয়াল করলো বারান্দা ধরে কেউ এগিয়ে যাচ্ছে। পায়ের শব্দের সঙ্গে ঠুকঠাক আওয়াজ হচ্ছে। অধরা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। অজানা উত্তেজনায় শরীর মৃদু মৃদু কাঁপছে। অধরা খুব সাবধানে এগোতে থাকলো। দুতলা বাড়ি, দোতলার কক্ষগুলো এলো আকৃতি লম্বাভাবে তৈরি। দুপাশ দিয়েই বাইরে যাওয়ার সিঁড়ি। বাড়িটা যেমন অদ্ভুত, তেমনি এই বাড়ির প্রতিটা সদস্যও কেমন অদ্ভুত। এখানে থাকা প্রতিটা মানুষের মধ্যে রহস্য খেলা করে। অধরা ভাবতে ভাবতে শেষ সীমান্তে পৌঁছে গেল। সিঁড়ি ধরে বাইরে নেমেই অধরার চোখ চড়ক গাছ। অনেকগুলো লোকজন বাইরে জড়ো হয়েছে। সকলের দৃষ্টি সামনের দিকে। আকাশে পূর্ণিমা চাঁদের জোছনা পৃথিবীতে ঠিকরে পড়ছে। দূর থেকে মানুষগুলোর মুখগুলো ভালো স্পষ্ট না হয়ে কেমন আবছা দেখা যাচ্ছে। অধরা দ্রুত গতিতে সেখানে গিয়ে উপস্থিত হলো। এখানে পিনপতন নীরবতা, কেউ কারো দিকে তাকাচ্ছে না। হঠাৎ ফ্যাচ ফ্যাচ করে কান্নার আওয়াজে ওর ঘোর কাটল। সামনে তাকিয়ে দেখলো ওর মেঝো ননদ রুশনারা ফারুকী বসে আছে। ওকে ঘিরেই কিছু একটা চলছে। মেয়েটার গলায় মালা, পাশের চেয়ারটা খালি। কি হচ্ছে এখানে কে জানে? অধরা কৌতূহলী হয়ে ভাবলো কাউকে জিজ্ঞাসা করব, পরিচিত কেউ নেই তাহলে, তাই সাহস পেল না। এতগুলো অপরিচিত মানুষ এই বাড়িতে কিভাবে এলো? আশেপাশে দেখে এবার সামনের দিকে তাকিয়ে ঝটকা খেলো। রুশনারার এখন আর একা বসে নেই। ওর পাশে একজন অর্ধমানব বসে আছে, যার পায়ের দিকে মানুষের আকৃতি আর মাথার দিকটা পশুর। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয়ে ওর বুকটা ধুক করে উঠল। রুশনারা ভয়ে চুপসে আছে। এই অর্ধমানবটা নিজের মালাটা খুলে মেয়েটাকে পরিয়ে দিতেই মেয়েটা ছটফট করতে শুরু করলো। অধরা আর চুপ থাকতে পারলো না, চিৎকার করে বলে উঠল, কি হচ্ছে এখানে? মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? এই লোকটা কে? অধরা একদমে কথাগুলো বলে থামলো। সকলের দৃষ্টি এবার ওর উপরে পতিত হলো। অধরা খেয়াল করলো এখানে অবস্থানকারী সকলেই অর্ধমানবে রূপান্তরিত হয়েছে। ওরা এসে অধরাকে ঘিরে ধরল। ক্রমশ অবস্থা পরিবর্তন হয়ে গেছে। অধরা ভয়ে গুটিয়ে গেল। মনে হচ্ছে সবটা স্বপ্ন। প্রচণ্ড ভয়ে ওর বুক ঢিপ ঢিপ করছে। বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধপাস করে পড়ে গেল। আলো ঝলমলে সোনালি দিনের সূচনা হয়ে রাতের আঁধারের সঙ্গে সকল অশুভ কালো ছায়া দূর হয়ে গেছে। চোখে আলোর রশ্মি পড়তেই অধরার ঘুম ভাঙল। নড়াচড়া করে হামি ছেড়ে উঠে বসল। মাথাটা কেমন ভার হয়ে গেছে। বিছানা থেকে নামতে চাইল, কিন্তু হলো না। জুবাইরের গায়ের নিচে ওর কাপড় অর্ধেক আটকা পড়েছে।
অধরা কাপড় টেনে নিতেই জুবায়ের হন্তদন্ত হয়ে উঠে বসলো। চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? শরীর ঠিক লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? গতকাল রাতে তুমি বাইরের লেনে একা পড়েছিলে। ভাগ্য ভালো আমি পেছনে পেছনে গিয়েছিলাম। সারা রাত টেনশনে আমি শেষ। জুবায়ের একদমে কথাগুলো বলে থামলো। গতকাল রাতের সব কথা ওর মনে পড়ে গেছে, সেই সঙ্গে ভয় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। অধরা ঢোক গিলে জুবায়েরকে সবটা খুলে বলল। জুবায়ের বিশ্বাস করলো কি ঠিক বোঝা গেল না, শুধু বলল ফ্রেশ হয়ে নিতে। অধরা চুপচাপ ওয়াশরুমে ঢুকতেই জুবায়ের বেরিয়ে গেল। অধরা বাইরে এসে ওকে পেল না। ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। দোতলা থেকে নিচ তাকিয়ে দেখলো ডাইনিং রুমের সোফায় ছোটোখাটো একটা আড্ডা বসেছে। রুশনারার পাশে একজন সুদর্শন যুবক বসে আছে। দুজনের চেহারাই লাজুক হাসি। অধরা নেমে আসলো ঘটনা কি জানার জন্য। ওকে নামতে দেখে দাদু সরে গিয়ে ওকে বসতে দিয়ে বলল, বসো দাদু ভাই, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। এইটা আমার আরেকটা দাদু ভাই, আমাদের রুশনারার জামাই গালিব। ওদের বিয়ে হয়েছে, তবে অনুষ্ঠান করা হয়নি। ভাবছি ঘরোয়া একটা অনুষ্ঠান করব। ছেলেটা আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। অধরা হতবাক হয়ে সামনে বসা যুবকের দিকে তাকালো। লোকটার চোখে মুখে খুশির ঝলক কেমন জানি চকচক করছে। অধরা দ্রুত দাদুর দিকে তাকিয়ে থমকে গেল। কি হচ্ছে এখানে? মাথা আবারও ঘুরছে। এই বাড়ির মেয়েদের তো বিয়ে হয় না, মানব নিষিদ্ধ, তাহলে এসব কি? কথাগুলো ভেবে হঠাৎ ওর শরীর খারাপ হচ্ছে। জুবায়ের রান্নাঘরে ছিল। রান্না শেষে কাজের মেয়েকে দিয়ে খাবার রুমে পাঠিয়ে অধরা পাশে এসে বসলো। দাদু জুবায়েরের দিকে তাকিয়ে বলল, ওকে কক্ষে নিয়ে যাও, মেয়েটার শরীর খারাপ লাগছে। এই সময় এতটা টেনশন শরীরের জন্য ভালো না। জুবায়েরের ভ্রু কুঁচকে অধরাকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? রুমে যাবে? অধরা কিছু বলতে পারল না। জুবায়ের দ্রুত ওকে কোলে নিয়ে কক্ষের দিকে এগিয়ে আসলো। ওকে বিছানায় রেখে পানি খেতে দিল। অধরা ঢক ঢক করে পানিটা গলায় ঢেলে নিয়ে বলল, এসব কি হচ্ছে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনার বোনের বিয়ে হয়ে গেল, আপনি জানতেন কিছু? তাছাড়া বড় বোনের বিয়ে না দিয়ে মেজোটার মানে কি? জুবায়ের কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, ডায়েরির প্রতিটা পাতায় রহস্য লুকিয়ে আছে, তুমি ধরতে পারোনি। ডায়েরিটা আবারও পড়বে, তাহলে বুঝতে পারবে। অধরা আমাদের মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। ওর পরিণতি কি এমন হবে? মানুষ হয়ে কিভাবে ও এসব শয়তানের সঙ্গে সংসার করবে? অধরা, চলো আমরা এই বাচ্চাটাকে অ্যাবর্ট করি। দরকার নেই ওকে পৃথিবীর আলো দেখানোর। ওর কষ্টে আমার মরে যেতে মন চাইবে। বোনদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু ওর জন্য এইটুকু তো পারবো। প্লিজ চলো। জুবায়েরের কথা শুনে অধরা ভয় পেল। ছেলেটা এমন ভুলভাল বকছে কেন? বাচ্চাটাকে মেরে ফেলবে বললেই হলো? কখনো না। দরকার হলে অধরা নিজে মরে যাবে, তবু কোহিনূরকে আসতে হবে। এতগুলো মানুষের প্রাণের দাম মিটিয়ে দিতে হবে। হোক সে অশুভ খারাপ কিছু, তবু দিতে হবে। এত বছরের অভিশাপ কাটিয়ে দিতে হবে সুলতান বংশের উপর থেকে। সুলতানা কোহিনূর ফারুকী চন্দ্রের করা পাপ নিজের প্রাণ দিয়ে হলেও মিটিয়ে দিয়ে যাব। ওর রক্তে দিয়ে যদি সকল অভিশাপ কেটে যায় তবে তাই হোক। শেষ চেষ্টা অধরা করবে। কথাগুলো ভেবে ও মুখ খুলল। আপনি টেনশন করবেন না, এমন কিছু হওয়ার আগেই আমরা ঠিক একটা ব্যবস্থা করে ফেলব। আমাদের একটা কাজ করতে হবে। এই বাড়ি থেকে
ওসব আজে বাজে কাজকর্ম বন্ধ করতে হবে। কালো জাদুর বইটা উদ্ধার করে পুড়িয়ে দিতে হবে। মোট কথা, এই বাড়িতে আর কোনো শয়তানের উপাসনা হবে না। মুসলিম তো দূর, পৃথিবীর কোনো ধর্মেই নেই শয়তানের উপাসনা করা ভালো কিছু। এসব খারাপ কাজ। খোঁজ নিয়ে দেখুন কোনো ব্যক্তি এই পাপের সঙ্গে জড়িত আছে। জুবায়েরের অধরার মুখে খাবার তুলে দিয়ে বলল, খেয়ে শান্ত হয়ে বসো, খোঁজ নিব। তুমি একা কেন, ঝামেলায় জড়াবে না? আমাকে সঙ্গে নিবে। সারা রাত আমার দম আটকে আসছিল। চলো ফিরে যাই, এখানে ভালো লাগছে না। ভালো লাগাতে হবে। হাত গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। আপনার বোনের বিয়েটা আটকাতে পারলাম না। ওই শয়তানটাকে তো আমি দেখে নিব, কিভাবে এই বাড়িতে থাকে সেটাও দেখব। জুবায়েরের অধরার মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এমন কেন তুমি? ভয় পেয়েও পিছিয়ে আসো না? অন্য মেয়ে হলে ঠিক পালিয়ে যেত। অধরা ভাব নিয়ে বলল, আমি সুলতান জুবায়ের ফারুকীর স্ত্রী, ক্লাবের মেয়েদের ক্রাশের বউ। একটু তো সাহস হতেই হয়। জুবায়ের তৃপ্তি নিয়ে হাসল। দিনগুলো ভয়ঙ্করভাবে কাটছে, তবে খারাপ যাচ্ছে না। ভালো খারাপ মিলিয়ে হিসেবে করলে মেয়েটার সঙ্গে সঙ্গ দিয়ে সব দিক থেকে দারুণ লাগছে। সুখ দুঃখ মিলেই জীবন। খাওয়া শেষ করে অধরা ডায়েরি নিয়ে ছুটল দাদুর কক্ষে। ভয় হচ্ছে, নিষেধ সত্ত্বেও এটাও জুবায়েরকে পড়তে দিয়েছিল। তবে লোকটা যদি ঠিক ধরতে পারে, তবে বুঝতে হবে এই লোকটার মধ্যে কিছু একটা আছে। আর না বুঝতে পারলে স্বাভাবিক। দাদু কি বুঝতে পারবে অধরার জুবায়েরকে ডায়েরিটা দেখিয়েছে?